রাকিব আপনার পাইছি আর পাবো না, আপনি আপনি যেহেতু প্রতিজ্ঞা করতেছেন আর আরো দুইটা বিষয় আমার একটু প্রতিজ্ঞা করা দরকার। কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ভবন, কোনো অন্য কোনো স্থাপনার ক্ষেত্রে চাঁদাবাজি করবেন কি করবেন না? আচ্ছা, আমি আপনার নিকট আরেকটি খালিদ ভাই নিকট কি করে রাখলাম, কারণ যেহেতু আপনার সাংবাদিকতা মানে খুবই উচ্চ মানের এবং আপনার সেখানে রয়েছে, যদি সামান্যতম সারা বাংলাদেশে কোন কলেজ ক্যাম্পাসে সামান্যতম এই ধরনের নজির আমি 3 মাস যাবত খুঁজতেছি, অল্প কিছু পেয়েছি, সামান্য ভুলভ্রান্তি ব্যবস্থা নিয়েছি, আপনার আপনার মাধ্যমে পুরো সাংবাদিক সমাজের কাছে আমি অনুরোধ রেখে গেলাম, যদি সেই ধরনের দখলের ক্যাম্পাস ওই যে কোন দখলের ছাত্রদের সামান্য সম্পৃক্ত থাকে এবং প্রমাণ পাওয়া যায়, আমি কথা দিয়ে গেলাম, ওয়াদা করে গেলাম, আমরা সাথে সাথে ব্যবস্থা আর মাত্র দুটি এই ধরনের রাজনীতি পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করব। আর মাত্র দুটি যে কোনো অন্যায় কাজে হুমকি দিতে, অন্য পক্ষ থেকে টাকা খেয়ে পরের পক্ষকে ভীতি দেখাতে থানার ওসি কে, জেলার এসপি কে ফোন করবেন কিনা? জি ধন্যবাদ। আমি ছাত্র দলের সভাপতি, আমি আজকে আপনার মাধ্যমে স্পষ্ট করছি, সারা বাংলাদেশে একজন এসপি, একজন পুলিশের শীর্ষ কর্মকর্তা বলতে পারে যে রাকিব কল দিয়েছে না না, রাকিব একলা মানুষ না তো, রাকিব একলা মানুষ না তো, ছাত্রদলের অন্য কেউ, ছাত্রদলের অন্য কেউ পদত্যাগ করব। একইভাবে আমি শীর্ষ পর্যায়ে থেকে এটি প্রমাণ করতে পারি, বাংলাদেশে একজন পুলিশ কর্মকর্তা বলতে পারে। ঠিক একইভাবে আমার সংগঠনে যারা রয়েছে সবাই আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি প্রচলন করেছি, যে ছাত্র রাজনীতির মাধ্যমে সাম্য মানবিক সমাজ বিনির্মাণ করব এবং আমরা নমনীয় ভদ্র এবং স্বাভাবিক জীবন। আপনি কিন্তু জনাব রাকিব ইসলাম, আপনি আমাদের অভিনন্দন জানবেন, অভিবাদন জানবেন। আপনি কিন্তু মারাত্মক স্টেটমেন্ট দিচ্ছেন। এগুলি শুধু ছাত্রলীগ গত 15 বছর ধরে করেছে তাই না, তার আগে আমরা এগুলি ছাত্রদলদেরও করতে দেখেছি। আমরা যখন ক্যাম্পাসে ছিলাম ছাত্রদলরা আমাদের উপরে অনেক অত্যাচার করেছে, আমরা ভিন্ন মতাবলম্বী ছিলাম বলে। আপনার কথা যদি সত্য হয়, আপনার প্রতিজ্ঞা যদি সত্য হয়, আমরা সত্যিই নতুন বাংলাদেশকে দেখতে পাবো। আমার লাস্ট কোশ্চেন, আপনারা ছাত্রলীগের মতো, এর আগের ছাত্রদলের মতো আপনারা চাকরিতে প্রভাব করবেন কিনা? আপনারা মৌখিক পরীক্ষায় 200-তে 200 নম্বর পেয়ে বিসিএস এ নির্বাচিত হবেন কিনা, এবং তার জন্য আপনারা আমটুস করবেন কিনা, তার জন্য আপনারা পিএসসি তে লোক নিয়োগ দিবেন কিনা? ধন্যবাদ। এক্ষেত্রে তাহলে আবার একটি টেনে নিয়ে আসতে হয় আমার সংগঠনের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, তার সাথে যেহেতু তিনি আমাদের সংগঠনের সাংগঠনিক জনাব তারেক রহমানের বাদ দিয়ে একটু কথা বলা যায় না? মানে আমাদের এই ইস্যুতে আমাদের স্পষ্ট অলরেডি নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, আমরা আগামীতে কখনো ছাত্রদলের একজন কর্মীর জন্য এই ছাত্রদল শীর্ষ পর্যায়ে থেকে কখনো সুপারিশ করা হবে না, এটি তিনিও আমাদের স্পষ্ট করেছেন। যদি কখনো বিএনপি সরকার ক্ষমতা যেতে পারে এবং আমাদের সিদ্ধান্ত আমরা হবে, এবং আজকের দিন পর্যন্ত যেহেতু আপনি বলেছেন যে ঠিক আছে আমরা ক্ষমতা যেতে পারিনি, কিন্তু খালিদ ভাই ক্ষমতা যেতে না পারলেও এই ছাত্রদল বিগত খুনি হাসিনার সময়ও হাজার হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু মিছিল করেছে। জুলাই আগস্টেও হাজার হাজার, সেহেতু আমাদের সেই নেতাকর্মী তো রয়েছে, আমাদের সেই অবস্থা রয়েছে, ছাত্রদের ধ্বংস হয়ে গেছে, আমাদের সেই অবস্থা রয়েছে, সেই অবস্থানের অপব্যবহার তো করছে না খালিদ ভাই। যদি অপব্যবহার করে থাকি, যদি আমার সংগঠনে কেউ করে থাকে, আমি সবই জনাব রাকিব ইসলাম, যদি সরকারের পরিবর্তনে আপনারা যদি ক্ষমতা আসেন, আপনাকে আমি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আপনি সভাপতি থাকেন আর যেই সভাপতি থাকুক, আমি এগুলি পরীক্ষা করে আবারও আপনাকে প্রশ্ন করবো, আপনি কত টাকা দামের গাড়ি চড়ছেন, সেই গাড়ি আপনার বোন কিনে দিয়েছে কিনা, এবং সেই গাড়িতে চড়ার প্রশ্নের কারণে আমাকে আর কি কি সম্মুখীন হতে হয় সেগুলিও নিশ্চয়ই আমি দেখবো। এবং আপনার আয়ের উৎস, আপনার আয়ের উৎস, আপনার দলের আয়ের উৎস, এগুলি সবই জিজ্ঞেস করবো আমি। ঠিক আছে, আপনার সাথে আমার দেখা হবে। আমি প্রস্তুত রইলাম। আমি বলি শুধু আমার গাড়ি কেনার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি গাড়ি কিনে, সেই সামর্থ্য করতে আসছে, সেই সামর্থ্য আছে করতে কে, নিউজ হবে আমার, সেই সামর্থ্য করতে আমার ব্যক্তিগত সামর্থ্য রয়েছে গাড়ি কিনা, ব্যক্তিগত সামর্থ্য অনেক আগে থেকে, হ্যাঁ ব্যক্তিগত সামর্থ্য অনেক আগে থেকে রয়েছে, কিন্তু আমি গাড়ি কিনছি না। আপনি চাকরি করেন? চাকরি করেন? নিউজ হওয়ার ভয় এবং মিথ্যাচারের চাকরি করেন? ধন্যবাদ। চাকরি করেন আপনি? না 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 না, আমার পারিবারিক ভাবেই বেশ কিছু বিজনেস রয়েছে। আমার দুই বড় ভাই। আওয়ামী লীগ ডিস্টার্ব করেন আপনাদের বিজনেসে? আওয়ামী লীগ ডিস্টার্ব করেন আপনাদের বিজনেসে? না, আওয়ামী লীগ ডিস্টার্ব করেন আপনাদের বিজনেসে? না না, আমার ভাইয়ের ময়মনসিংহ এর সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুলের মালিক আমার। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আপনাকে তবে আমরা রাকিবুল ইসলামকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি আমার 5টি বিষয়, যেটি আমি আসলে ছাত্রলীগের অন্যায় হিসেবে আমি চিহ্নিত করেছিলাম, যে হল দখল করা, ছাত্রদেরকে আসলে রুম দখল করা, ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ, যে কোনো বিল্ডিং বা যে কোনো স্থাপনার ক্ষেত্রে আসলে চাঁদাবাজি করা, তারপরে হচ্ছে ওসি এসপিদের ফোন করে অন্যায়ভাবে প্রভাবিত করা, চাকরির ক্ষেত্রে বিভিন্ন প্রভাব করা, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি বলেছেন যে তার কোনোটি আসলে এই ছাত্রদল করবে না। আমরা এটি দেখবো, আমরা নিশ্চয়ই
নিশ্চয়ই পরীক্ষা করবো, দর্শক আপনাদের সঙ্গে থাকবেন। আমরা একটু উমামা ফাতেমার কাছে আসি। উমামা ফাতেমা, আপনি বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন ফুরিয়েছে, আপনি বলেছিলেন যে আমাদেরকে থামতে হবে, কিন্তু দেখা গেল যে আপনি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থামেননি, থেমে গেছেন ছাত্র ফেডারেশনের রাজনীতির থেকে। এটার কারণ আপনি কি বলবেন? আপনার কাছে আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, আপনি যদি একটু দ্রুত জবাব দিয়ে আমাদের সাহায্য করতেন। খুবই এক্সাইটিং আসলে আপনাদের সাথে কথা বলা, আমি মানে খুবই এক্সাইটেড ফিল করতেছি। মনে হচ্ছে যে মানে আপনারা সিদ্ধান্ত দিতে পারছেন এবং সিদ্ধান্ত দিচ্ছেন, যেটি আমরা সাধারণত কোনো পলিটিক্যাল লিডারদের কাছ থেকে ঘুরিয়ে পেঁচে উত্তর পাই বলতে পারি না। আপনাদের ধন্যবাদ। উমামা ফাতেমা। আচ্ছা, মানে উত্তরগুলো তো কঠিন উত্তর, মানে লম্বা উত্তর আপনি শর্টে দিতে আচ্ছা না না, আচ্ছা আচ্ছা, দেন দেন মানে দেন এটা দেন দেন আপনি জিনিসটা চেঞ্জ হয়ে যেতে জি পারে, জি, মানে যতটা একই রকম ভাবে না, ক্যাচ ফর উমামা উমামা মানে বলাটা উমামা উমামা যতটা না মানে যতটা পারা যায় একটু কনসাইজ করে বলেন, অসুবিধা নেই। আচ্ছা, যখন 8 আগস্ট যখন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হলো, এটার পরবর্তী সময়ে এটা পরবর্তী সময় না, এটার আগেই দেখা যাচ্ছে নানান জায়গায় আসলে সমন্বয় পরিচয়ে দেখা যাচ্ছে এক ধরনের চাঁদাবাজি বা সমন্বয় পরিচয়ে অমুক জায়গায় প্রিন্সিপাল পদত্যাগ করানো, তমুক জায়গায় অমুক পদত্যাগ করানো, এরকম একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে গেছিল। তখন আরেকটা জিনিস এখানে আমি বলে রাখতে চাই যে এখানে অভ্যুত্থানের সময়টাতে এখন আমরা যতটা পরস্পরের সাথে কমিউনিকেট করতে পারি, যত বেশি কথাবার্তা বলতে পারি, ওই অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু এই সুযোগগুলো আমাদের মধ্যে ছিল না, নিজেদের মধ্যে একবার বসাও আসলে হয়নি। তো যখন 10 আগস্ট 10 আগস্ট আমি স্ট্যাটাসটি দিয়েছিলাম, কারণ আমার মধ্যে এরকম একটা অনুভূতি তৈরি হয়েছে যে এই যে অভ্যুত্থানের একটা প্ল্যাটফর্ম, এই সাধারণত দেখা যায় যে কোনো অভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানগুলো খুব বিফলে যায়, বা দেখা যায় যে আহ, যারা অভ্যুত্থান করেছে তারা আসলে আস্তে আস্তে জনপ্রিয়তা হারাতে থাকে। তো আমার ভিতর থেকে এরকম একটা ধারণা ছিল যে এই অভ্যুত্থানের যে প্ল্যাটফর্ম, সেটা তো শুধুমাত্র ছাত্রদের একটা প্ল্যাটফর্ম। তো এই জায়গাটাকে র্যাপ আপ করে এনে যেহেতু জনতা ছাত্র সবাই মিলেই আসলে অভ্যুত্থানটা হয়েছিল, তো সকলকে নিয়ে যদি আমরা মুভ করতে পারি সামনে, সেভাবে আগানোটা বেশি জরুরি। এবং আমি খুবই ওপেনলি কথাটা বলেছি, আমি কখনোই আমার মধ্যে কোনো লুকাছাপা এই ধরনের বিষয়গুলো ছিল না। এবং পরবর্তীকালে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা আহ্বায়ক কমিটি করা হবে এরকম একটা পরিস্থিতি, তখন আমাকে আসলে প্রপোজ করা হয় যে আমি একটু মুখপত্র হতে চাই কিনা। তখন আমার ইয়েটা ছিল যে এখানে আহ, মানে আমার যে তখন চিন্তাটা ছিল যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে তো একদম রুট লেভেল পর্যন্ত ছাত্ররা আসলে মাঠে নেমেছে। সেই ছাত্ররা কিন্তু এখন যারা হচ্ছে এরকম ছাত্রলীগের এগেনস্টে বা আওয়ামী লীগের এগেনস্টে এরকম একটা রিস্ক নিয়ে মাঠে নেমেছিল, তারা কিন্তু নানান ধরনের একটা সমস্যার মধ্যে আছে, তাদের এলাকা পর্যায়ে অনেকে হুমকি ধামকির শিকার হতে হচ্ছে। বা কক্সবাজারে যেমন রিসেন্টলি হামলা হলো একজনের উপর, এরকম আরো অনেক জায়গায় কিন্তু ছাত্রদের উপর হামলা হয়েছে যারা আন্দোলনে খুবই ফোর ফ্রন্টে ছিল। তো এই ছাত্রদের মধ্য থেকে কিন্তু কিন্তু উমামা একটা কিন্তু উমামা জাতি দেওয়া আমরা যে বা শুনি, বলা যায় একটা কিন্তু pressure উমামা যে আমরা যে শুনি, আমরা যে শুনি আপনারা কোনো একটার দিকে আগান। ও- আ- এখন উমামা সেই জায়গা উমামা, থেকে আপনি কি আমাকে আহ্বায়ক শুনতে কমিটিটা পাচ্ছেন? আমরা তখন ফর্ম করি, যাতে হচ্ছে যে এই ছাত্রদের যে শক্তি, সেই শক্তিটাকে অন্তত সুসংহত করে আনা যায়, রাইট যাতে আমাদের উমামা, যে একদম রুট লেভেল পর্যন্ত যে ছাত্ররা আছে, সেই যারা একদমই জেনারেল ছাত্র, যারা কোনো ধরনের পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড ছিল না, কিন্তু অভ্যুত্থানের যে স্পিরিটটা যারা হোল্ড করে, তাদেরকে অবশ্যই কিন্তু আমার সেফটি দেওয়াটাও গুরুত্বপূর্ণ। কারণ রাষ্ট্র তো ওই পরিস্থিতির মধ্যে নাই যে তার চেইন অফ কমান্ড একদম টপ টু বটম খুবই ইনট্যাক্ট। উমামা এরকম একটা পরিস্থিতিতে উমামা যখন একজন ছাত্র হচ্ছে উমামা উমামা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? থাকে, উমামা, তো আপনি কি আমাকে শুনতে বৈষম্যবিরোধী ছাত্র উমামা আন্দোলন সুসংহত করে আনাটা উমামা, খুব আমার কথা গুরুত্বপূর্ণ, শুনতে হবে এবং আপনাকে। সেটার উপরে কিন্তু পরবর্তী আমরা ফোকাস করেছিলাম। উমামা, আমার কথা শুনতে হবে আপনাকে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, একটু আপনার কথা না মানে ইয়ে আসছে না, পরিষ্কার ভাবে আসছে না। আচ্ছা ঠিক আছে, এখন কি শুনতে পাচ্ছেন? আমার একটা পরিষ্কার হ্যাঁ, প্রশ্ন এখন হচ্ছে, শুনতে পারছি। আমরা কিন্তু শুনতে পেয়েছি যে সাধারণ পর্যায়ে যেসব ছাত্রছাত্রীদেরকে আপনি একীভূত করার কথা বলছেন, সমন্বিত করা বলছেন, তারা বিভিন্ন জায়গায় তাদের নাম করে বিভিন্ন জায়গায়, আমি আপনাদের কথা বলছি না, আপনাদের নাম করে বিভিন্ন জায়গায় এই যে বিষয়গুলো আমি বললাম, চাঁদাবাজি, তদবির, হুমকি দেওয়া, জমি উদ্ধার করে দেওয়া, বিভিন্ন কিছু করা, সেগুলিকে মানে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে চলছে। আপনারা সমন্বয়করা কি এগুলি করছেন? আপনারা কি বিভিন্ন জায়গায় লিখে দিচ্ছেন এটা করো, ওটা করো, তদবির করো, বদলি করো, বাণিজ্য করো? আর ইউ ডুইং দ্যাট? আচ্ছা, এখানে আমি যতটুকু আমার জায়গা থেকে বলতে পারি যে এখানে একদম রুট লেভেল পর্যন্ত যদি কেউ সমন্বয়ক পরিচয়ে এমন একটা একটা ইলিগাল কাজ করতে চায়, একটা মামলা দিতে চায়, আমি যতবারই টকশোতে কথা বলেছি বারবারই কিন্তু বলেছি যে এখানে কোনোভাবেই
কেন দেশে তো ল অ্যান্ড অর্ডার রেস্টোর করাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা না করে সমন্বয়ক যখন মামলা দিতে যাবে সাথে সাথে কেন পুলিশ গিয়ে মামলাটা একসেপ্ট করে নিবে? তার মানে তো ল অ্যান্ড অর্ডার আসলে রেস্টোর হয় নাই, এটাই তো আসলে মানে নির্দেশ করে। তো এসব এই পরিস্থিতির কারণে যেটা হয়েছে, সাধারণ জনগণের সাথেও কিন্তু সমন্বয়কদের একটা দূরত্ব তৈরি হয়েছে। কারণ সাধারণ জনগণ তো আর এটা ইয়ে করতে যাচ্ছে না, ভেরিফাই করতে যাচ্ছে না সে সমন্বয়ক কি সমন্বয়ক না। তো সবকিছু মিলে পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছিল যে রুট লেভেল পর্যন্ত আপনি যে ধরনের তদবির গুলো চলছে, রুট লেভেল পর্যন্ত যেভাবে করে আসলে দখলদারিত্ব চলছিল, আমি বলবো না দখলদারিত্ব, বিশেষ করে ডিসি অফিস, ইউএন অফিস গুলোতে দেখা যাচ্ছে সমন্বয়ক পরিচয়ে অনেকেই দেখা যায় নিজের সুবিধাটা আদায় করে আনতে চান। সেটাকে অন্তত একটা মানে ইয়ে কাঠামোর মধ্যে আনা, যাতে যে মানুষগুলো এই কাজটা করছে তাদেরকে আমরা একটা জবাবদিহিতার মধ্যে আনতে পারি, একটা রুলস রেগুলেশন এখানে তৈরি করে দেওয়া যায়। না হলে এটা তো এতটাই স্বতঃস্ফূর্ত একটা অভ্যুত্থান ছিল যে কে কোন দিক থেকে এই অভ্যুত্থানে যুক্ত হয়েছে সেটা সবকিছু তো আসলে আমরাও জানি না। কিন্তু উমামা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আপনারা যারা আন্দোলনের নেতৃত্বে ছিলেন সেই সমন্বয়কদের নেতৃত্বে সরকারের মন্ত্রী উপদেষ্টা কেউ কেউ প্রতিপক্ষ রাজনৈতিক দলকে ঠেকাতে হাইকোর্টে কি হবে সেটা ঠেকাতে আপনারা কর্মসূচি দিচ্ছেন, রাষ্ট্রপতির অপসারণ চাইছেন, অপসারণ না করলে দুই কথা শোনাচ্ছেন, নতুন উপদেষ্টা কে নিয়োগ হবে সেটি নিয়ে আপনারা করছেন। আপনাদেরকে তো ভয় এখন লাগতেছেই আমরা যারা সাধারণ নাগরিক আছে। আপনাদের তো মনে হচ্ছে আপনারা যেহেতু অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, এখন আপনাদের কথাই আমাদের শুনতে হবে, সেটা ন্যায় হোক অন্যায় হোক, এই মুহূর্তের বাস্তবতা হোক। আপনারা কি এইটাই চাইছেন যে আমি সমন্বয়ক উমামা বলছি এসপি সাহেব কেসটি ড্রপ করুন, ওরকম হইতে চাচ্ছেন আপনারা? না, ওরকম ইন্টেনশন থাকলে তো আসলে এখানে আরো অনেক কিছু হওয়া সম্ভব ছিল। আমরা আসলে চাই আসলে মানুষকে সার্ভ করতে। এখন আপনি যে রাষ্ট্রপতি চুপ্পুর কথা বললেন, রাষ্ট্রপতি চুপ্পু তো তাকে যে অপসারণ করতে হবে এটা তো 5 আগস্টের রায়, এটা তো এখন এসে নতুন সিদ্ধান্ত না, বরং তখন আমাদের ছাত্রদের মধ্যে থেকে কিন্তু একটা আমরা কনসিডারেশন দেখাই, যেহেতু দেশের কোনো ধরনের গভর্নমেন্ট নাই, গভর্নমেন্ট ফর্ম করাটা আমাদের একদম প্রাইমারি, আমাদের প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি। এবং গভর্নমেন্ট ফর্ম করার পরবর্তীতে যখন মানব জমিনে রাষ্ট্রপতি চুপ্পু উনি যখন এই তৎকালীন যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন, তখন আমাদের মধ্যে এই একটা কনসেনসাস দাঁড়ায় যে আমরা আসলে এই রাষ্ট্রপতিকে বর্তমানে আর চাই না এবং তাকে পদত্যাগ করানোটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে যখন আমরা বলছি যে এটা চাই না, আমরা কিন্তু ওই জায়গায় থেমে যাইনি বা আমরা রাস্তা দখল করে যা ইচ্ছা তা করে বেড়াইনি। আমরা কিন্তু পলিটিক্যাল অর্গানাইজেশন গুলোর সাথে বসেছি, সবার সাথে এখানে কথা বলে এখানে একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, যেটাকে আমরা যখন আহ্বায়ক কমিটি তৈরি করি তখন আমরা এই কথাটাই বলেছি যে জাতীয় ঐক্যমতটা গুরুত্বপূর্ণ। এই জায়গাটাই এখনো পর্যন্ত আমরা ফোকাস করছি যে এখানে রাষ্ট্র এখন যে পরিস্থিতির মধ্যে আছে সেটাকে টিকিয়ে রাখতে হলে তাকে যদি আমার মূলত সংস্কারমূলক জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু ন্যাশনাল একটা ইউনিটি, সকল পলিটিক্যাল পার্টি বলি, ছাত্র জনতা বলি, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সকলের মধ্যে কিন্তু একটা অন্তত ন্যাশনাল ইউনিটি তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ এবং এটাই কিন্তু সকলেরই আসলে ফোকাল পয়েন্ট হওয়া উচিত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তার মানে আপনি রাষ্ট্রপতি চুপ্পুর কথা বলছিলেন যে তো আপনারা যে অপসারণটা প্রয়োজনীয় বলে মনে করতেছেন সেইটা ডক্টর ইউনূসের সরকার সেটি মনে করতেছে না, এইটা কি আপনাদের মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি করতেছে? এখন ডক্টর ইউনূসের সরকার তারা যেভাবে করে সিদ্ধান্ত নিচ্ছে, তারা বিভিন্ন ধরনের পার্টির সাথে বসছে, তাদের একটা নিজস্ব মেকানিজম আছে যে ফরম্যাটে তারা একটা সিদ্ধান্তে পৌঁছায়। এখন আমি নিজে যেহেতু গভর্নমেন্টের অতটা কি বলা যায়, গভর্নমেন্ট কিভাবে কি সিদ্ধান্ত নিচ্ছে সে ব্যাপারে আমার আইডিয়া খুব বেশি নাই, বরং গভর্নমেন্টের যে ছাত্ররা আছে তারা সবথেকে বেটার বলতে পারবে এই প্রসঙ্গে। বরং আপনাদের কি এখন এরকম মনে হচ্ছে না তিনি আমার কথা শুনলেন না, তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা? না, এই ফর্মে কেন হবে? মানে যেটা আপনি বলতে যাচ্ছেন যে এখানে আমরা এদের মধ্যে একটা অভিমানমূলক সম্পর্ক কাজ করছে, বিষয়টা এমন না। মানে আপনি যদি ওভারঅল হিসাবটা দেখেন, সাধারণ যখন একটা অভ্যুত্থান হয়, মানে অভ্যুত্থান জিনিসটা কি, আগের বিদ্যমান যত ধরনের বন্দোবস্ত সেটা চেঞ্জ হয়ে একটা নতুন কিছুর থেকে একটা দেশ হাঁটে, একটা নতুন ধরনের সেটেলমেন্ট আসে এবং আমরা আসলে সেই নতুন সেটেলমেন্টটাকে সার্ভ করতে চাই, এটা আমাদের পারপাস। এখন অনেক সময় অনেক ঘটনা হয়তো রাষ্ট্রের মধ্যে ঘটনা সম্ভব হয় না, কিন্তু কথাটা বলে যাওয়া গুরুত্বপূর্ণ। আমরা যে অভ্যুত্থানকে এখনো পর্যন্ত হোল্ড করি এবং জুলাই যে এখনো পর্যন্ত জীবিত আছে, মানুষের মধ্যে যে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা এখনো আছে, আওয়ামী লীগ এসে হাইকোর্টে আওয়ামী লীগের আইনজীবীরা এখানে শেখ হাসিনা সরকার বারবার দরকার এই ফর্মে স্লোগান দিয়ে যাবে, আর আমি তখন গণতন্ত্রের কথা বলে যাব,
এইটা এভাবে করতে থাকলে তো আসলে বিষয়টা, আমি হয়তো গণতান্ত্রিক ভাবেই ভাবছি, কিন্তু এটা তো একটা মধ্যবর্তী সময়, এমন একটা সময় হাইকোর্টের পাঁচজন, যেখানে দেশ হাইকোর্টের একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, দেশ হাইকোর্ট, একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, আমরা এবং আওয়ামী লীগ উইদাউট এনি রিমোর্স, তাদের মধ্যে ন্যূনতম একটা বলা যায় যে একটা ক্ষমা, মানে কি বলে যে একটা রিমোর্স নেই একটা দলের মধ্যে, এই লেভেলের বেহায়া। ওকে, তাদের ক্ষেত্রে আপনি কি করতে পারেন? তারাই তো উল্টা আমাদেরকে বারবার এক ধরনের অসহায়তার মধ্যে ফেলে দিচ্ছে, যে বারবার আমাকে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে হচ্ছে, এমন ধরনের ট্র্যাপ, আপনারা এমন ধরনের আপনারা আসলে বারবার উমামা বিরক্তি উমামা তৈরি করছে, উমামা সাধারণ মানুষের জন্য বিরক্তি তৈরি করছে উমামা আওয়ামী লীগ। হ্যাঁ, রাইট। তবে আওয়ামী লীগকে বেশি পাত্তা বা আওয়ামী লীগকে বেশি রেলেভেন্ট মনে হয় আপনারাই রাখতেছেন উমামা, এটা হচ্ছে আমার, কারণ আওয়ামী লীগ এখন ইরিলেভেন্ট। আওয়ামী লীগের নেত্রী সকল কিছু থাকা সত্ত্বেও পালিয়ে গেছেন, খুবই বিচ্ছিরিভাবে পালিয়েছেন, নিজে পালিয়েছেন, নিজের পরিবারের লোকজনকে সহ পালিয়েছেন, দলীয় নেতৃত্বের কথা একবারও ভাবেন নাই, দলের লোকজনের কথা ভাবেন নাই। আপনারাই বোধহয় তাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে দেখাচ্ছেন, এটা অনেক সময় আমার মনে হয়। শি ইজ গান। আমার কাছে মনে আমি 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 না আমি আবার আসবো আপনার কাছে, আপনার কাছে আপনার কাছে আসবো উমামা, আবার আপনার কাছে আসবো। আপনারা আওয়ামী লীগের মধ্যে দেখেছেন সেই ভূত, আমার কাছে সেই রকমই মনে হচ্ছে। যাই হোক, আমি একটু জনাব, আমি একটু এখানে ইন্টারভিউ করতে চাই ভাই, যে আমাকে যে 20 সেকেন্ড বলেন, 20 সেকেন্ড সেখানে বলেন। হচ্ছে যে এলাকা পর্যায়ে যদি আপনি যান, আমি যদি ঢাকার পরিস্থিতি দেখি তাহলে জিনিসটা একরকম লাগে, কিন্তু এলাকা পর্যায়ে এখনো পর্যন্ত যে নেতাকর্মীরা ছিল তারা ওপেনলি ঘুরে বেড়াচ্ছে বা ঘরের মধ্যে বসে আছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, এবং স্থানীয় ভাবেও কিন্তু তো এলাকা পর্যায়ে মানুষজন বলছে যে আওয়ামী লীগ বাংলাদেশে তারা খুবই ওপেনলি ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশে তো আমি তো দিন শেষে তো এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ একত্র হয়েছিল, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভ্যুত্থান বাংলাদেশের 30% লোক আওয়ামী লীগ করতে পারে। আওয়ামী লীগের বিরুদ্ধে না একীভূত হয়েছিল 15 বছর শেখ হাসিনার স্বৈর শাসনের বিরুদ্ধে একীভূত হয়েছিল, এবং সেটাতে বিজয় লাভ হয়েছে, এবং সেই বিজয় আওয়ামী লীগের লোকজন ঘোরাফেরা করা, মানে আপনি কি সব আওয়ামী লীগের লোককে নিয়ে জেলে ভরে দিবেন? এটা তো বাস্তব না। এখানে সব আওয়ামী লীগের লোকের বিষয় আসছে না, এখানে আসছে যে আওয়ামী লীগ একটা দলকে সিস্টেমেটিক্যালি একটা গণহত্যা চালিয়েছে, সেই সিস্টেম, সেই যে একটা দল সিস্টেমেটিক্যালি একটা সন্ত্রাসী সংগঠনের মতো ফাংশন করছে, সেটাকে সাধারণ মানুষ তারা আস্থা ঘুরে ছুঁড়ে ফেলে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেখানের মধ্যে আওয়ামী লীগের এই গণহত্যাকারী সংগঠনের কোন ধরনের সামাজিক, মানে বলা যায় পুনর্বাসন আমরা হইতে দিব না, এটা অন্তত আমাদের সাধারণ জনগণের একটা উমামা, দলের সামাজিক পুনর্বাসন, ব্যক্তির সামাজিক আচার, দুইটার নিয়ে নিশ্চয়ই আপনাদের সাথে আরো পরে আলাপ হবে। আমি একটু জনাব রাকিবুল ইসলামের কাছে যেতে চাই। রাকিবের কাছে যাওয়ার আগে আমি দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন বর্তমান রাজনীতিতে এছাড়া কোনো কোনো ক্যাম্পাসে ছাত্রদলের চেয়েও সংহত অবস্থানে রয়েছে ছাত্র শিবিরের উত্থানকে আপনারা কি স্বাগত জানাচ্ছেন? অনেক জায়গায় শিবিরের হাতে মার খাচ্ছে ছাত্রদল, অথবা শিবিরের অধীনে থেকে ক্যাম্পাসে বিচরণ করছে ছাত্রদল। আমরা 1 মিনিট আপনার কাছে একটু শুনতে চাই রাকিবুল ইসলাম, যে আপনি তো নিশ্চয়ই ইয়াগুলি পড়েছেন, শিরোনামগুলি জেনেছেন, পড়েছেন, ঘটনাগুলি এসেছে আপনার কাছে। ধন্যবাদ। আমরা স্বাগত জানাই প্রকাশ্য রাজনীতি। বিগত 15.5 বছর একমাত্র বাংলাদেশের সংগঠন যে বৃহৎ পরিসরে অপরাপর ছাত্র সমাজগুলো তারা প্রচেষ্টা চালিয়েছে, তাদের প্রচেষ্টা ছিল, কিন্তু ছাত্রদল একমাত্র সংগঠন যাদের তারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজ সহ এবং জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়নে প্রকাশ্য ঘোষণা দিয়ে কমিটি করেছে, প্রকাশ্য ঘোষণা দিয়ে কর্মসূচি চালিয়েছে। অর্থাৎ আমাদের প্রকাশ্য রাজনীতি কোন ষড়যন্ত্রমূলক, নিষিদ্ধ কিংবা গোপন কোন সংগঠনের মতো নয়। তো এই প্রেক্ষাপটে যেহেতু জুলাই আগস্টে বাস্তবতার পরবর্তীতে যেহেতু হ্যাঁ আপনি যেটা বলেছেন সত্য, যে শিবিরের বেশ কিছু নেতাকর্মী ছাত্রলীগের আশ্রয় থেকে তারা পরবর্তীতে আত্মপ্রকাশ করেছে, আপনি আত্মপ্রকাশ শব্দটি ব্যবহার করেছেন, সেজন্য আমরা সাধুবাদ জানাই। প্রকাশ্য রাজনীতি তারা যেন, আমরা যেমন একটু আগে বললাম যে ছাত্রদলের প্রতিশ্রুতি রয়েছে, নিজস্ব আমাদের প্রতিশ্রুতি রয়েছে যে আমরা এই উদ্দেশ্যে আমরা ছাত্র রাজনীতি করছি, সাধারণ শিক্ষার্থীদের এই অধিকারগুলো বাস্তবায়ন। আপনি জানেন যে রাকিব একটা কথা, আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল 24-এ দেখানো হয়, কিন্তু চ্যানেল 24 এখন তার নিয়মিত খবর পরিবেশনের জন্য চলে যাবে। আমরা আরো কিছুক্ষণ থাকবো আপনাদের সঙ্গে, এবং দর্শকরাও আছেন অনেকে আমাদের সঙ্গে, সেজন্য এটা নিয়ে কথা চালিয়ে যাব। অর্থাৎ আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাই, ছাত্র দল ছাত্র শিবিরকে মানে আধিপত্যের জায়গা থেকে শত্রু মনে করে কিনা যে ছাত্র শিবির? খালিদ ভাই, আমি আবারও বলছি, আপনি হয়তো বলতে পারেন যে পলিটিক্যাল কোনো বক্তব্য কিনা, পলিটিক্যাল বক্তব্য না। আমরা আধিপত্য শব্দটি বিলুপ্ত করেছি। ছাত্রদল কোনো আধিপত্য, দখল এই ধরনের শব্দের সাথে আর পরিচিত নয়। আমরা তাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র শিবিরকে সরাসরি আহ্বান জানাচ্ছি, তারা যেন সকল ক্যাম্পাসে তাদের প্রকাশ্য কমিটি থাকবে, প্রকাশ্য কার্যক্রম থাকবে,
কিন্তু হল পর্যায়ে গোপনে রাতের অন্ধকারে তারা জেনারেল স্টুডেন্টদের তাদের সাংগঠনিক কার্যক্রম দাওয়াত দিবে কিংবা তৎপরতা চালাবে, এটি কিন্তু সাধারণ শিক্ষাকে ভালোভাবে নিবে না। একাডেমিক ইন্টারেস্টে একটা প্রশ্ন জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের সমর্থক কত ভাগ রয়েছেন শতকরা, যদি যখন তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারছেন সেই সময়টায় আর কি? আমরা হিস্টোরিক ভাবে জানি যে হ্যাঁ, আমি এটি আমার অ্যানালাইসিস বলি। আমি ইতিমধ্যে সারা বাংলাদেশের প্রায় 60টির মতো শিক্ষা প্রতিষ্ঠানে এই বিগত 2 মাসে আমি গিয়েছি। এছাড়া আমাদের সাধারণ সম্পাদক সহ আমাদের এরকম আমাদের ইতিমধ্যে আমরা হিসাব করেছি প্রায় 1000-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ইতিমধ্যে পদচারণা করেছে, তাদের কার্যক্রম পরিচালনা করেছে। আমরা যে দৃষ্টিতে থেকে থাকে গোপন, তো গোপন সম্পর্কে মানুষের একটা আগ্রহ থাকে, কিংবা যেমন আপনিও একটা অ্যানালাইসিস বিশ্লেষণ করছেন, তো সেজন্য আমি ওপেন হওয়ার আহ্বান জানাচ্ছি। তো আমি বলতে চাই তাদের হয়তো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কার্যক্রম আগে থেকেই ছাত্রলীগের প্রশ্রয় থেকে তারা কার্যক্রম তাদের সাংগঠনিক কার্যক্রম তৎপরতা চালিয়েছে, তাদের নেতাকর্মী রয়েছে। কিন্তু আমরা আমাদের কনফিডেন্স নিয়ে রাজনীতি করি। অপর কোন সংগঠন কি করলো এসব আমরা হিসেব করে রাজনীতি করি। বিগত সময়ময় উদ্ভাসিত ছিল, আগামীতেও ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মুখপাত্র হিসাবে ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে রাজনীতি করে যাবে ইনশাআল্লাহ। ওকে, এটি এই পর্যায়ের শেষ প্রশ্ন আপনার জন্য। ছাত্রদলের কমিটি করার জন্য কি আপনি টাকা নেন? জি, ধন্যবাদ। বিগত সময়ে আমাদের কমিটির জন্য টাকা দিবে এই অবস্থা ছিল না, কারণ আপনি দেখেছেন 3টি নির্বাচনের পর যখন এই 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি যে ধরনের একটি মেসাকারময় একটি নির্বাচন হলো, আমাদের অধিকাংশ নেতাকর্মীদের গ্রেপ্তার করলো, 40,000 নেতাকর্মী। আপনি সেই দিনগুলো ভুলে যাওয়া যাবে না। সেই দিনগুলো এই 7 জানুয়ারি আমরা শুধু আন্দোলনে ছিলাম। অতঃপর মার্চ মাসে আমার কমিটি দিল, এরপর কোনো কমিটি করতে পারিনি, জাস্ট কেন্দ্রীয় সংসদীয় কমিটি ছাড়া। আর তো কমিটি করতে পারেন আন্দোলনের মধ্যেই তো এই আন্দোলনের জীবন কাটালাম, টাকা নেওয়ার কষ্টটা তো আসেই না, কারণ আমার কমিটি তো করিনি। আচ্ছা, কমিটি করলে টাকা নেবেন কিনা নিশ্চিত করছি। শুধু আমি নয়, আমার কথা তো বাদে, আমি তো আবারও বলছি, আমার বিরুদ্ধে কিন্তু গুরুতর কোনো অভিযোগ আসে আমি আমার এই পদ থেকে নিজে থেকে করবো। জনাব রাকিব ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। না, আমার সংগঠনের কথাটা বলি, আমার সংগঠনের কথাটা, যেহেতু আমি সংগঠনের সভাপতি হিসাবে আমি কনফিডেন্স সহকারে এভাবে বলতে পারছি, সেহেতু আমার সংগঠনের কোন নেতা কর্মী টাকার বিনিময়ে বাংলাদেশে একটি কমিটি হবে না ইনশাআল্লাহ। রাকিব ইসলাম, আমার অভিজ্ঞতা আমি বলতে পারি, আপনি টাকা না নিলে, আপনার নেতা টাকা না নিলে, আপনার অভিভাবক টাকা না নিলে, সংগঠক টাকা না নিলে কারোর সাহস নাই টাকা নিয়ে কোনো কিছু করবে। সেটি আপনি না নিলে এটা সম্ভব না। আমরা অতীতে দেখেছি ছাত্রলীগের সভাপতিরা টাকা নিয়েছেন বলেই, ছাত্রলীগের সভাপতিরা আবার সেই টাকা আওয়ামী লীগের নেতৃত্বকে পৌঁছে দিয়েছেন বলেই অন্যান্য জায়গায় টাকার বাণিজ্য করা সম্ভব হয়েছে। এটা আমাদের অভিজ্ঞতা সেটি বলে। আমি উমা ফাতেমার কাছে আসি। উমা ফাতেমা, আমাদের শেষ প্রশ্ন, কিন্তু আমি 2-3টি জায়গা থেকে একসাথে আপনি একটু দৃষ্টি আকর্ষণ করছি যে এই জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রীদের অনেক ত্যাগ রয়েছে, অনেক ক্ষেত্রে ছাত্রীদের বিভিন্ন অবস্থানের কারণে সেটা অলমোস্ট একটা গেম চেঞ্জার ছিল। কিন্তু আমরা ছাত্রীদেরকে, বা আমরা যে নারী ছাত্রী বলি, মেয়ে ছাত্র বলি, তাদের আসলে বড় কোনো উপস্থাপন দেখি নাই। ফেসবুকের সমালোচনার পরেই আপনাকে আসলে একটা মুখপাত্র বানানো হয়েছে, কিন্তু বিভিন্ন সভা সেমিনারেও আমরা তাদের অবস্থান কম দেখি। পাশাপাশি আমরা এই অন্তর্বর্তী সরকারের 100 দিনের মধ্যে আমরা দেখেছি যে পোশাকের জন্য নারীরা হেনস্থার শিকার হয়েছেন, অভিনেত্রীরা তাদের পেশার অংশ হিসাবে কোনো জায়গায় উদ্বোধন করতে গেলে সেটার মধ্যে বাধা দেওয়া হয়েছে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের আবেদন করা হয়েছে। বেগম রোকেয়ার গ্রাফিতিতে শামসুন্নাহার হলের সামনে কালো রং দিয়ে চোখ মুখ ঢেকে দেওয়া হয়েছে। আপনার কাছে একটু শুনতে চাই পুরো ব্যাপারগুলি আপনি আসলে কিভাবে দেখছেন, উমা ফাতেমা। আচ্ছা, বাংলাদেশের ইতিহাসে নয়, সমগ্র পৃথিবীর ইতিহাসেই মেয়েরা আসে, একটা অভ্যুত্থান করে, তারা পুরো কাঁপিয়ে দিয়ে যায়, সরকার পরিবর্তন হয়, এরপর তারা আবার ঘরে ফিরে যায়। এই হিস্ট্রি আসলে বাংলাদেশে মানে খুব নতুন কোনো হিস্ট্রি না। হয়তো আমরা যেটা করতে পারি, সিচুয়েশনটাকে কিছুটা পরিবর্তন করতে পারি। এই জুলাই অভ্যুত্থানের সময় মেয়েরা যেভাবে তাদের একটা নিজস্ব পলিটিক্যাল এজেন্সি নিয়ে রাস্তায় নেমেছিল, যেভাবে তাদের ভয়েস নিয়ে রাস্তায় নেমেছিল, সেই ভয়েসটার প্রতি আমরা যথাযথ সম্মান আসলে দেখি নাই এই অভ্যুত্থান পরবর্তী সময়ে। এই সম্মান মানে বিষয়টা শুধুমাত্র এরকম না যে আমি কোনো পদ পদবি দিয়ে উপকৃত করা। সম্মান মানে হচ্ছে আমি যখন মাঠে রাস্তায় নামি, আমি যখন মিছিল করি, আমি যখন গলা মিলাই, আমি যখন ফেসবুকে আসি, প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষকে মানুষ হিসেবে সম্মান করার একটা জায়গা থাকা উচিত। আমাকে নারী হিসেবে সম্মান করা দরকার নাই, কিন্তু মানুষ হিসেবে তো আমাকে একটা কি বলবো, মর্যাদা সকলেরই থাকা উচিত।
যখন যে নারীরা এই জুলাই অভ্যুত্থানে এতটা ফোরফ্রন্টে ছিল, তারা তাদের ভাইদেরকে হচ্ছে প্রিজন ভ্যান থেকে বের করে এনেছে, তাদের ভাইদেরকে হচ্ছে আগলে রেখেছিল, সেই মেয়েরা 5 আগস্ট পরবর্তী সময়ে তাদেরকে নানান ভাবে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে নিজেদের ভিউ পয়েন্ট এক্সপ্রেস করার কারণে। বা দেখা যাচ্ছে কোনো মিছিলে যদি তাকে শুধুমাত্র হচ্ছে মিছিলে সামনে দাঁড় করিয়ে দেয়া, নারী কোটায় বক্তব্য দিতে দেয়া, এই ফর্মে শুধুমাত্র মেয়েদের রিপ্রেজেন্টেশনকে নামিয়ে আনা হয়েছে। এই যে মেয়েরা দিন শেষে আসলে একটা নারী আলাদা একটা বর্গ, এবং এই বর্গতায়িত করার যে একটা কালচার, এখান থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে পুরুষরা স্পেসিফিক্যালি বের হইতে পারে না। আচ্ছা, পরের প্রশ্নে এখন আসি, পরের প্রসঙ্গে আসি। এই যে নারীদের পোশাক, তারপরে হচ্ছে বেগম রোকেয়ার গ্রাফিতিতে কালো এটা কালি, এটাকে আমি স্পেসিফিক্যালি একটা জায়গায় বলবো যে বাংলাদেশে গত 15 বছরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখনও কিন্তু নারী মানে নারী নির্যাতন বলি, আমাদের ধর্ষণের কেসগুলো বলি, সেগুলাকে খুবই মানে অপ্রয়োজনীয় কেস হিসেবে দেখা হইতো আর কি সরকারের পক্ষ থেকে। একজন প্রধানমন্ত্রী নারী হওয়া সত্ত্বেও কিন্তু এখানে নারীদের ওই ধরনের কোনো সেফটি ছিল না, কারণ রাষ্ট্রের তো সার্বিক নিরাপত্তাই ভেঙে পড়েছিল। যেটা কন্টিনিউড হয়েছে যখন 5 আগস্ট পরবর্তী সময়ে আপনার সরকারের যে নিরাপত্তা, এখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা যখন স্বাভাবিক এখনো পর্যন্ত হয়নি, এটার একটা কিন্তু শিকার হয়েছে আসলে নারীরা। যে সোসাইটির বিভিন্ন গ্রুপ আছে যারা আসলে চায় যে মেয়েরা খুব বেশি সামনে না আসুক, মেয়েদের আলাদা পলিটিক্যাল এজেন্সি বা তাদের যাতে আলাদা ভয়েস সোসাইটির মধ্যে আসতে না পারে, নানান ভাবে আসলে মেয়েদেরকে চেষ্টা করা হয়েছে এখানে একটা হেনস্থার মধ্যে ফেলতে। যেটা আমি ফেসবুকের ক্ষেত্রে খুব স্পেসিফিক্যালি বলতে পারি, ফেসবুকে মেয়েদেরকে একদম ধরে ধরে হেনস্থা করা, একদম টার্গেট করে হেনস্থা করার একটা কালচার গড়ে উঠেছে। একই সাথে রাস্তা ঘাটে হাঁটাহাঁটি করলে দেখা যাচ্ছে যে ক্যাট কলিং প্রচুর বেড়ে গেছে। এখন যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে একটা স্বাভাবিক থাকতো, পুলিশের কাছে গিয়ে একটা কেস ফাইল করতে গেলে পুলিশ তো ঠিকঠাক মতো এখনো পর্যন্ত এখন রেসপন্স করে না, তাহলে কোন জায়গা থেকে আমি নিরাপত্তাটা এখানে ইনশিওর করব? এটা এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে যে কোনো সোসাইটিতে যখন আসলে নিরাপত্তা বলয়টা নষ্ট হয়ে যায়, সেটার কিন্তু একটা বড় ধরনের শিকার বলা যায়, প্রথম শিকার হয় নারীরা। বিভিন্ন এটা শুধু পুরুষদের সমস্যা বলবো না, এটা আসলে রাষ্ট্র এই ফর্মে আসলে নারীদেরকে ট্রিট করে। এবং যখনই আচ্ছা যাই হোক, আমি অনেক থিওরিটিক্যাল আলাপে চলে যাচ্ছি, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন সে সবকিছুই কিন্তু আসলে এই সোসাইটির একদমই ডিপ রুটেড একটা সমস্যা। এটা শুধুমাত্র 5 আগস্ট পরবর্তী সময় উৎপত্তি হয়েছে বিষয়টা এরকম না, বরং 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের একটা সুযোগ এসেছে এটাকে সমাধান করার, এবং সমাধান করা সম্ভব নারীদেরকে সামনে নিয়ে এসে তাদের পলিটিক্যাল এজেন্সিটাকে, তাদের যে একটা পার্টিসিপেশন আছে পলিটিক্স এর মধ্যে, সেটাকে আরো বেশি আমাদের হাইলাইট করে, এবং রাজনীতির মধ্যে যে ব্যাটাগিরি, রাজনীতির মধ্যে যে ধাক্কাধাক্কি করতে হয় ব্যাটাদের মতো, এই জায়গাটা থেকে বের করে আনতে হবে। রাজনীতিকে এই টোটাল ব্যাটাগিরি থেকে বের করে আনাটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি যখন আমাকে নারী হিসেবে মুখপাত্র করা হয়েছে, এটা আপনি বলছেন যে আমাকে একটা কোটার মধ্যে মুখপাত্র করা হয়েছে, আমাকে যখন এসে তারা অফার করেছে যে আপনি মুখপাত্র হবেন কিনা, আমি সরাসরি বলেছি যে আচ্ছা যদি আমাকে সুইটেবল মনে হয় তাহলে তো রাখতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার মাথায় যেটা স্পেসিফিক্যালি ছিল যে এই যে মেয়েরা এভাবে এই অভ্যুত্থানের মধ্যে সামনে এসেছে, তারা তো এখন অভ্যুত্থানের কোথাও নেই। এখন আমিও যদি এখানে হারিয়ে যাই তাহলে তো ঘটনাটা আসলে কিছুই ঘটবে না, বরং আমি এখানে সামনে এসেছি যে মেয়েদের যে একটা পলিটিক্যাল ভয়েস আছে, নট অনলি ভয়েস, ইটস এ পলিটিক্যাল ভয়েস আছে, এইটা সমাজের সামনে উপস্থাপন করাটা খুব জরুরি। এটাকে আমাকে দূরে ঠেলে দিচ্ছে এটা বলে যে আমি দূরে সরে যাব, এইটাকে আমি প্রমোট করতে চাই না। এবং মানে কোথাও থেকে মানুষকে শুরু করতে হয়। উমামা ফাতেমা, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে উমামা যে কথাগুলি বলেছেন শেষ দিকে এসে, তা আসলে সবার শোনা উচিত। নারীদের পলিটিক্যাল এজেন্সির ব্যাপারটা তিনি যদিও বলেছেন থিওরিটিক্যাল, কিন্তু অনেকটাই স্পষ্ট করেছেন, অনেকটা সামনে এনেছেন। আমার ধারণা যে বাংলাদেশে পরবর্তীতে যারা রাজনীতি করবেন, ছাত্র রাজনীতি হোক আর কেন্দ্রীয় রাজনীতি হোক, তারা এই বিষয়গুলি মাথায় রাখবেন। জনাব রাকিবুল ইসলামকে আমি আলাদা করে ধন্যবাদ দিতে চাই যে তিনি আসলে অনেকগুলি বিষয় পরিষ্কার করেছেন, যেটি আমি আর উমামা একসাথে আপনার সঙ্গে বসেছিলাম, আমরা দুজনেই উপভোগ করেছি। আপনি যা বলেছেন তা আমরা শুনেছি, যদি সত্যি তা হয় তাহলে আমরা একটা নতুন দিনের একটা রাজনীতি, অন্তত ছাত্র রাজনীতির একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। জনাব রাকিবুল ইসলাম, আপনাকে অভিনন্দন। রাকিবুল ভাই আজকে এত কমিটমেন্ট করছে, আপনি যদি না রাখেন ভাই, এই কমিটমেন্ট করার পরে, এই কমিটমেন্ট রাখতে হলে পরে কেউ ছাত্রদল করতে রাজি হবে কিনা আমার সন্দেহ আছে, তাহলে আমার লাভটা কি? তবে আমরা এটা অপেক্ষা করব। রাকিব, আমার জন্য এটি একটি অনন্য সাধারণ অভিজ্ঞতা ছিল। আপনি ছাত্রদলের সভাপতি হয়ে আপনি যে কথাগুলি বলেছেন, জোর দিয়ে বলেছেন, মন থেকে বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও আসলে আমি অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাতে চাই। অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন, প্রশ্ন করেছেন। উমামা এবং রাকিব, আমার মন থেকে আপনি আমার ধন্যবাদ জানবেন এবং অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই পরের অনুষ্ঠানে আমার সঙ্গে দেখা হবে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।